আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। এই অনুষ্ঠানে মূলত আমরা মর্গেজ এবং ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে থাকি। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন বিষয় তুলে ধরা, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং ফাইন্যান্সিয়াল এডুকেশনকে প্রমোট করা। এই অনুষ্ঠানে যা আপনারা যদি কল করে আমাদের সাথে কথা বলতে চান পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো বিষয়, সে মর্গেজ হোক, ইনভেস্টমেন্ট হোক অথবা যে কোনো বিষয়ই হোক, আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ল্যান্ডলাইন নাম্বার, সেখানে কল করলে আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে, মর্গেজের ব্যাপারে অথবা পার্সোনাল ফাইন্যান্সের অন্যান্য কোনো বিষয়ে। এছাড়া আপনারা যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যদি আপনারা কল করেন, এই মেসেজ পাঠান, তাহলে আমাদের সাথে মেসেজ পাঠিয়ে আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করতে পারেন, আমরা সেই প্রশ্নর জবাব দিতে সচেষ্ট হব। তো বরাবরের মতো প্রথমে জানিয়ে দিতে চাই যে এই অনুষ্ঠানে যে তথ্যগুলো আপনারা জানবেন সেগুলোকে শুধু তথ্য হিসেবেই নেবেন, অ্যাডভাইস হিসেবে নয়। কারণ অ্যাডভাইস দেওয়ার আগে আমাদের ক্লায়েন্টকে অনেক প্রশ্ন করতে হয়, পার্সোনাল ব্যাপারে অনেক কথা বলতে হয়। তো যে সমস্ত তথ্য আপনারা জানবেন সেগুলোকে অ্যাডভাইস হিসেবেই নেবেন, তথ্য হিসাবে নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। তো চলুন জেনে নেই আজকে আমাদের অনুষ্ঠানে কী কী বিষয় নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। গত অনুষ্ঠানের আগের দুইটা অনুষ্ঠানে আমরা পার্সোনাল প্রোটেকশন নিয়ে কথা বলেছি, কিভাবে আপনি আপনাকে অথবা আপনার পরিবারকে বিভিন্ন দুর্যোগময় সময়ে ফাইন্যান্সিয়ালি আপনি কীভাবে প্রোটেক্ট করবেন সে ব্যাপারে আমরা কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বিজনেস প্রোটেকশন নিয়ে। এখন বিজনেস প্রোটেকশন বলতে আমরা যে সমস্ত জিনিস বুঝি, বিজনেস, তার যে বিজনেসের যে আপনার যে ফিজিক্যাল বিষয়গুলো আছে, যেমন আপনার মেশিনারিজ, এই সমস্ত বিষয় তো আমরা প্রোটেক্ট করি, কিন্তু বিজনেসের যে বিজনেসের সাথে জড়িত যে মানুষগুলো, তাদের কথা অনেক সময় আমরা ভুলে যাই। তো আমাদের বিজনেস প্রোটেকশনের আঙ্গিকটা সেভাবেই থাকবে, হাউ টু প্রোটেক্ট পার্সোনাল উইথ বিজনেসেস। সো এই ব্যাপারে আমরা কথা বলবো। আমরা সব অনুষ্ঠানেই আপনাদেরকে প্রমিস করেছিলাম, কথা দিয়েছিলাম যে মর্গেজ মার্কেট আপডেট নিয়ে আমরা আসবো। গত 2 সপ্তাহে মর্গেজ মার্কেটে কি হয়েছে না হয়েছে, অবশ্যই অনেক কিছু হয়ে গেছে। গত 2 সপ্তাহে আমরা একটা নতুন সরকার পেয়েছি। তো মর্গেজ মার্কেট আপডেট নিয়ে আমাদের একজন এক্সপার্ট মর্গেজ মার্কেট আপডেট দিয়ে দিবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে আমরা কথা বলবো। যদি আপনাদের মর্গেজের বিষয়ে বা প্রপার্টির বিষয়ে, ওভারঅল ইনভেস্টমেন্টের বিষয়ে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর জবাব দিতে আমরা সচেষ্ট হব। তাহলে আর দেরি নয়, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে বিজনেস প্রোটেকশন। যেরকম বলছিলাম, আমরা অনেক সময় বিজনেস প্রোটেকশন বা বিজনেসের ইন্স্যুরেন্স বলতে আমরা যেটাকে বুঝি, যেমন আপনার একটা হয়তো শপ অথবা রেস্টুরেন্ট অথবা ফ্যাক্টরি অথবা যে ধরনের বিজনেসই হোক না কেন, আমরা সাধারণত বুঝে থাকি যে সেই বিল্ডিংটাকে আমাদেরকে ইনশিওর করতে হবে, বা আমাদের যদি মেশিনারিজ থাকে বা অনেক বিজনেস অ্যাক্টিভিটি, সেগুলো সবগুলোকেই কিন্তু আমরা প্রোটেকশন দিয়ে থাকি, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন বা দুর্যোগের সময় যে সেগুলো যাতে প্রোটেক্ট হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে বিজনেসের সাথে যে জড়িত মানুষগুলো, তাদের কি হবে। মনে করুন আপনি একটা বিজনেস রান করছেন আজকে, সেটা রেস্টুরেন্টই হতে পারে অথবা যে কোনো ফ্যাক্টরি হতে পারে অথবা যে কোনো সার্ভিস ব্যবসা হতে পারে। এই ব্যবসা যদি আপনার যদি শরীর খারাপ হয় আজকে, আপনার যদি আল্লাহ না করুক কিছু একটা হয়ে যায়, তাহলে আপনার যে শরীর খারাপের কারণে যে ইম্প্যাক্টটা আসবে বিজনেসের মধ্যে, তার কি হবে। মনে করেন আপনি আজকে একটা বিজনেস রান করছেন, আপনি একজন প্রধান ব্যক্তি হতে পারে, আপনি একটা রেস্টুরেন্ট রান করছেন। আমি রেস্টুরেন্টের উদাহরণে চলে আসছি প্রায়ই, বিকজ অবভিয়াসলি ট্র্যাডিশনালি our community runs lots of restaurants, so I'm just talking about in the context of a restaurant owner. And আপনি মনে করেন আপনি একজন শেফ রেস্টুরেন্টের, যে আপনি প্রধান শেফ। এখন আপনি যদি শরীর খারাপ হয়, আপনি কাজে যেতে পারেন না, আপনি হসপিটালাইজড, এটার একটা ইম্প্যাক্ট আসবে আপনার বিজনেসে, কারণ আপনি এই বিজনেসের কি পারসন। তো আপনার যখন শরীর খারাপ হবে, আপনি হসপিটালাইজড অ্যান্ড ইউ ক্যান গো টু ওয়ার্ক, ইউ ক্যান কুক ফর ইউর কাস্টমার্স, what's going to happen to your business is going to impact financially. How you can protect yourself in this situation. Okay,
অথবা ধরেন আপনার এটা আপনার ক্ষেত্রে হতে পারে, অথবা আপনি যদি ওনার হন, আপনার রেস্টুরেন্টে অন্য কোনো শেফ থাকে যেখানে প্রধান ব্যক্তি, তাকে আপনি ফাইন্যান্সিয়ালি প্রোটেকশন দিতে পারেন, আপনার বিজনেস প্রোটেক্ট হবে সে ব্যাপারে। তো কি ব্যবস্থা আপনার, সেই ব্যাপারেই আজকে আমরা আমাদের এক্সপার্টদের সাথে কথা বলবো। এখানে 4টা বিষয় মূলত বিজনেস প্রোটেকশন হিসাবে আমরা ধরে নিয়ে থাকি, বা এক্সপার্টরা রেকমেন্ড করেন তাদের ক্লায়েন্টদের জন্য। এই প্রথমটা হচ্ছে রেলেভেন্ট লাইফ। রেলেভেন্ট লাইফ যখন আপনি বুঝতে পারছেন যে এ পারসন রেলেভেন্ট টু দ্যাট বিজনেস। তারপরে আছে আপনার কি পারসনস ইন্স্যুরেন্স, আগে যেরকম বলছিলাম, এবং শেয়ার হোল্ডার্স প্রোটেকশন, এবং বিজনেস সিরিয়াস ইলনেস কাভার। এই 4টাই মূলত আপনার বিজনেস প্রোটেকশন হিসেবে ধরে নেওয়া হয়। এর ব্যাপারে বিস্তারিত বলার জন্য, ইলাবোরেট করার জন্য আমরা আমাদের এক্সপার্টদেরকে জিজ্ঞেস করব। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু আস্ক দিস কোয়েশ্চেন টু ইয়োরসেলফ, সুহেল। Relevant life, as I was explaining to our viewers, to protect a business, you have to protect personals relevant to that business, isn't it? If you can explain that to us. Yeah, relevant life is mainly the good for the small businesses. So what happen in relevant lives, they protect their employees, like including directors, just which provides the benefit like service in death in service sort of benefits, and which is quite good. Like for example, if something happens to employees, or like they're unable to work and stuff, so then this policy covers their like pay off the lump sum. So their like their family members, like if someone is only one breadwinner in the family, so at least they have some sort of peace of mind if they dies, or then this policy cover and pay lump sum to their loving ones. So there are loads of other factors, like for example, this policy sees when the applicant or the person who dies, but there are some companies you still need to confirm with like financial advisor. There are lots of other companies you can contact them, and just there is a possibility they can advise you more precisely based on your circumstances. And the other thing is, for example, if a person is changing, going to the new employment, so there is a possibility, there are some firms they do allow, they can carry on with their insurance and continue from there. So obviously what I gathered from what you just said is, so relevant life, it's kind of a death in service benefit, right? So if if a personnel is relevant to that business, employed by that business, the business then can buy the policy for that employee. Yes, it can be the director himself, because obviously director is technically employed part of by the business, or it can be any person employed by that business. And the reason for providing obviously is like an extra benefit for working for that company, and it's a death in service benefit. So that person, whoever is the owner himself, if it is a limited company, or you can buy relevant life as a sole trader as well these days. So as a relevant life or personnel relevant to that company, if that person dies, then the policy cover will pay a lump sum. Okay, to the family member or the beneficiaries of that person who's covered by the policy. Am I right? Yeah. And also you mentioned about what happens if the business is closed. Yes. I would like to elaborate, Shoaib, on this bit more, if you would please. Of course. So as Suhail Bhai was discussing on the relevance life, so now firstly I just want to go back to a few things you mentioned, that the policy is normally could be for the employee and it could be for anyone. Now a lot of businesses might think is, what's the need for having it, like it don't benefit the business, but what we need to understand is the benefits it has for the business as well. So first of all, the main benefit is you'll get better employees, because if you have
offering a remuneration package exactly. with a good the more salary. You can offer to your employees, the better employees you're going to attract. Exactly. And then you have the tax benefit as well on the other side. So we'll touch that a bit more in the future of our conversation. Yeah. But going back to your main question, Bayu, so what happens if the business shuts down or you decide to leave? Yeah. Now, different insurance providers do work in different ways. Some insurance providers do let you change the policy into a personal life protection policy, so the premiums that you have paid don't go to waste. Now, that is one option. Another option is that you can be transferred to your new employer. So let's say you're changing business and you're working for a different firm, it can be transferred over. And the third option is that it does get closed down. So the best thing is to always read your policy documents and see what kind of options you have available within that policy. And if you are considering maybe changing firms in a couple of years, or it is in the back of your mind, always check the policy beforehand. Fantastic. So thank you Shoaib, and thank you Sohail for explaining what is relevant life. So শুধু দর্শক, আজকে আমরা কথা বলছি বিজনেস প্রোটেকশন নিয়ে, এবং বিজনেস প্রোটেকশনের যে স্পেসিফিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা হচ্ছে পিপল দ্যাট আর ইনভলভড উইথ দ্যাট বিজনেস, তাদের প্রোটেকশন নিয়ে। কারণ অবভিয়াসলি একটা বিজনেসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেমন মনে করেন একটা ফ্যাক্টরি হতে পারে, অথবা একটা রেস্টুরেন্ট হতে পারে, অথবা এই যেমন এই টিভি চ্যানেল হতে পারে, যে কোনো বিজনেসের মেশিনারিজ, ফিক্সচার্স অ্যান্ড ফিটিংস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে আমরা প্রায় সময়ই ফাইন্যান্সিয়াল প্রোটেকশন প্রোভাইড করে থাকি, কারণ এগুলো যদি একটা জিনিস অচল হয়ে যায়, আজকে আমার সব কিছুই ব্যবসার অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে অনেক সময়ই চিন্তা করি না, সে বিষয়টা হচ্ছে যে মানুষগুলো ইনভলভ, যে মানুষগুলো যে চাকাটাকে ঘোরাচ্ছে, আপনার ব্যবসার যে চাকাটাকে ঘোরাচ্ছে, সেই যে মানুষগুলো, তাদেরকে কথাই আমরা চিন্তা করি না। এই মানুষগুলো যদি আজকে আল্লাহ না করুক একটা কিছু হয়ে যায়, তারা যদি অসুস্থ হয়, তারা যদি মারা যায়, এটা কিন্তু আপনার বিজনেসের উপরে অনেক প্রভাব ফেলবে, অনেক ক্ষতির কারণ হয়ে যাবে, এবং তাদের পরিবারেরও অবশ্যই, তাদের পরিবার যারা তাদের উপর নির্ভরশীল ফাইন্যান্সিয়ালি, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ইমোশনাল ক্ষতি সেটা তো আছেই, কিন্তু ফাইন্যান্সিয়াল অবশ্যই অনস্বীকার্য অনেক ক্ষতি হবে। তো সেই প্রোটেকশন দেওয়ার জন্যই যে ব্যবস্থাগুলো আছে, সেই বিজনেস প্রোটেকশনের বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে কথা বলছি, এবং এই বিষয়ে কথা বলার যে প্রথম যে টপিক আমরা, সেটা হচ্ছে রেলেভেন্ট লাইফ। সো আমাদের এক্সপার্টরা যেরকম বললেন, শোয়েব নবী এবং সোহেল খান, তারা বললেন যে রেলেভেন্ট লাইফ হচ্ছে প্রথম যে জিনিস যেটা আপনারা আপনাদের এমপ্লয়ীদেরকে, আপনাদের নিজেদেরকে আপনারা কাভার করতে পারবেন এই পলিসির মাধ্যমে। যখন যদি সেই যে পার্সন যে কাভার্ড, সে যদি মারা যায়, তাহলে এই পলিসি প্রসিড যে পয়সাটা পাওয়া যাবে, দ্যাট উইল গো টু দ্য পার্সনস বেনিফিশিয়ারি। নাও কোয়েশ্চন হচ্ছে, আমি একটা লিমিটেড কোম্পানি অথবা সোল ট্রেডার হিসেবে একটা বিজনেস করলাম, এই বিজনেসের আন্ডারে একটা রেলেভেন্ট লাইফ নিলাম আমার জন্য অথবা আমার এমপ্লয়ীদের জন্য। কি হবে যদি বিজনেসটা ক্লোজ হয়ে যায়? হোয়াট উড হ্যাপেন ইফ ইউ শাট দ্য বিজনেস ডাউন দ্য লাইন? ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন, সেই রেলেভেন্ট লাইফ পলিসিটা যেটা বিজনেসের আন্ডারে ছিল, সেটা আপনার পার্সোনাল পলিসি হয়ে যাবে, এবং পার্সোনাল পলিসিতে হওয়ার পরে আপনারা এটা পার্সোনাল পলিসির মতোই রান করতে পারবেন। এরপরে যদি আপনার কিছুদিন পরে আপনি আরেকটা বিজনেসের সাথে অন্তর্ভুক্ত হন, আরেকজন এমপ্লয়ারের সাথে অন্য কোনো কোম্পানিতে আপনি কাজে জয়েন করেন, অথবা যদি পলিসি আপনার হয়ে থাকে এবং আপনি কোনো বিজনেস নিজেই ওপেন করেন, এই পলিসি আপনার সেই নতুন বিজনেসের আন্ডারে চলে যাবে। নাও আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগে থাকতে পারে যে এই রেলেভেন্ট লাইফ বা বিজনেসের আন্ডারে যে লাইফ ইন্স্যুরেন্স পলিসিটা, ওইটা নেওয়ার অর্থটা কি, এটার উপকারিতাটা কি? এটার অনেক উপকারিতা আছে। মেইন যে উপকারিতা সেটা হচ্ছে ট্যাক্স অ্যাডভান্টেজ, রাইট? সো আই উড লাইক টু আস্ক Shoaib, what are the advantages of relevant life? Why would someone want to purchase or arrange a policy under their business as a relevant life?
Yes, so as we were discussing earlier, so the main benefits is, as you mentioned now, is the tax benefits that the employer has. Now, what the employer can do is also discuss with their accountant to make sure, but what they can do is put it as an expense and then it goes off their corporation tax. Now, a lot of people, a lot of businesses, especially bigger businesses, they tend to give these policies to the employees, so the employees feel that they're getting a better remuneration package and they're getting looked after from the business if anything is to happen to them, and then the employer can spend that money on the policy instead of paying you on the tax, so you get the tax benefit on there. Fantastic. So শোয়েব যেরকম বলল যে মেইন যে বেনিফিটটা হচ্ছে relevant life or buying a policy under your company as a relevant life policy, tax advantage. যেমন মনে করুন আপনি যদি আজকে একটা লাইফ ইন্স্যুরেন্স কিনেন আপনার নিজের জন্য অ্যারেঞ্জ করেন, যে আপনি মারা গেলে তার প্রসিডটা যাবে আপনার পরিবারের কাছে, আপনি কিন্তু সেটা করতে হবে আপনার নেট ইনকাম থেকে। সো নেট ইনকাম যে স্যালারিটা বা যে ইনকামটা আমাদের ব্যাংকে যায় সেটা কিন্তু যায় আফটার পেইং অল দ্য ট্যাক্সেস, রাইট? কিন্তু আপনি যদি আপনার বিজনেস থেকে বা বিজনেস ওনার যদি সেই পলিসিটা কিনে আপনার জন্য এবং সেটা যদি বিজনেসের পর থেকে যায়, সেই প্রিমিয়ামটা কিন্তু যাবে আপনার গ্রস আর্নিং থেকে অফ দ্য কোম্পানি। তাহলে বুঝতে পারছেন যে আপনার এখানে হিউজ একটা সেভিংস হচ্ছে। আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে মিনিমাম যে আপনার সেভিংস হবে সেটা হবে 20%। আপনি যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে আপনার ট্যাক্স অনুযায়ী যে আপনার, কারণ ওই পয়সাটা আপনার বিজনেস থেকে বের করে আপনার স্যালারি হিসেবে অথবা ডিভিডেন্ড হিসাবে নিয়ে আসলে তো আপনাকে ট্যাক্স দিয়ে আনতে হবে, কিন্তু ট্যাক্স দেওয়ার আগে যদি আপনি ওইখান থেকে এক্সপেন্স হিসাবে এটা দেখানো যায়, সেটাই আমি বলতে চাচ্ছি যে এটা এক্সপেন্স হিসাবে দেখানো যায় রেলেভেন্ট লাইফ হিসাবে। আপনি যদি রেলেভেন্ট লাইফ হিসাবে পলিসিটা কিনেন আন্ডার ইউর কোম্পানি, এটা আপনি এক্সপেন্স হিসাবে দেখাতে পারেন, তো আপনার কিছুটা ট্যাক্স সেভিংস হয় আপনার বেসড অন ইউর ট্যাক্স ব্র্যাকেট, ওয়েদার ইজ 20%, 40% or 50%। আপনি যদি অ্যাডিশনাল রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে অ্যাডিশনাল ট্যাক্স দিতে হয়, কিন্তু আপনি যদি কোম্পানি থেকে পে করেন তখন আপনার এই ট্যাক্সটা আর দিতে হয় না। তো দেখা যাচ্ছে যে ট্যাক্স সেভিংসটা হিউজ। এই রেলেভেন্ট লাইফটা মূলত আমরা যেরকম দেখে থাকি যে এটা কোম্পানির ডাইরেক্টররাই সাধারণত তাদের নিজেদের জন্য কিনে থাকেন, কারণ আপনার পার্সোনাল ব্যাংক থেকে যে প্রিমিয়ামটা দেওয়ার চেয়ে আপনার তো লিমিটেড কোম্পানির যদি এটা এক্সপেন্স হিসেবে দেখিয়ে দিতে পারেন তখন আপনার একটা ট্যাক্স সেভিংস হয়ে গেল। তো এই জন্যই লিমিটেড কোম্পানির যে ডাইরেক্টররা তারা সাধারণত নিজেদের জন্য এই রেলেভেন্ট লাইফ ইন্স্যুরেন্সটা কিনে থাকেন এবং তাদের এমপ্লয়ীদের জন্য কিনতে পারেন চাইলে, যারা তাদের ইম্পর্ট্যান্ট এমপ্লয়ি যারা তাদের কোম্পানির সাথে যুক্ত। সো দিস ওয়াজ ইন এ নাটশেল। এই ব্যাপারে অনেক কথা বলার থাকে। অবশ্যই ট্যাক্সের ব্যাপারে কোনো কিছু কনফার্ম করতে হলে আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সেই ট্যাক্সের ব্যাপারটা কনফার্ম করেন। I think we have a caller on the line. Assalamu alaikum, caller. Assalamu alaikum. Walaikum salam. To start off, it's an excellent show. Thank you. Muhim Tanjib, you're doing a wonderful job. Thank- I've got a line of questions. Is it okay? Yes, please go ahead. Thank you. The first one, I am only 24 and I earn around £9,000 a year. Sure. And I am looking at a property which is valued at £500,000. Sure. How can I get it? Sure. How can I buy it? Very good question. So if you keep... That's one. Yeah. And in terms of, let's say, if you tell me a way to get it, I mean, when I say get it, buy it, then I want to let it out. Let Okay. it out to make the rental income out of it. Sure. So in that case, what are the things that I should be concerned about? And yes, and also in the future, if I wanted to refinance it, Yes. what would the procedure look like? And given that the interest rate and the mortgage rate, Yes. to be very precise, that the high street banks are offering, Yeah. it's pretty high at the moment. Yes. So in terms of going to a private lender or anything, what are your suggestions on that? Thank you so much, my brother. You have asked a series of questions, and they are all very valid and valuable questions. I'm sure other
viewers also have these questions in their mind. So when I answer the question, I'm sure a lot of other viewers will be benefited. Can I ask you quickly? You said you want to buy a house for 500,000. You want 9,000. Are you intending to live in this house straight away, or you are intending to rent it out? I am intending to rent it out. Fantastic. So in this, in that case, the solution is very simple. The question is, you are earning £9,000 right now, but you want to buy a £500,000 for investment purpose, right? To buy a property for investment purpose, the number one criteria, but the number one question the lenders would ask you is, do you have 25% deposit, right? If you have 25% deposit of 500,000, so that would be a requirement, 25%. Number two question is, do you have enough rental income to cover the mortgage plus some additional, namely about 25% extra or 45% extra? Okay, so those are the two questions. They wouldn't look at how much your personal earning is. So in other words, if you're buying for investment purpose for £500,000 house, your £9,000 yearly income is not so much of a relevant issue. So they won't look at your, most of the lenders, some lenders would look at your personal income, but there are plenty of other lenders who would look at your personal income. So with even £9,000 yearly income, you would be able to buy a £500,000 house for investment purpose, if it is investment purpose. But the question is whether you have the deposit, namely 25%, and whether the rental income is high enough to cover the mortgage plus additional 25% or 45%. I would ask Shoaib if you would like to elaborate on this bit more, or if you want to add anything. I think you covered most the part of the first question that the brother asked, where if he can purchase the property with the low income. Yeah. And as you mentioned, as long as the rental income is high enough, yeah, then you can purchase any buy-to-let property. Yes. Now, obviously, there's other criteria involved, like your credit file, your yes, what kind of property you're buying, for instance, and also what kind of tenancy you're planning to do. yes. So some lenders will be happy with the family let, where some lenders might not consider it. So you have to be very careful on which way you go. The next question the brother asked is that the rates are quite high right Yes. now, later on in the future. How easy is it to do the remortgage process? And now, if they are planning to go on to a cheap lender, let's say come off a specialist lender, speaking to a broker is the best way forward. Yes. Because what they have access to is a panel and range of lenders that they can check for you and advise you which option is cheaper for you. Is it to change lenders at that stage, or it could be staying with the same lender on a lower product? Now, that process is fairly quite easy unless you're changing anything on the deed or having any alterations. If you're looking for slight just changing the product, normally it's quite easy. A lot of brokers would be able to provide that service and help that client with that. So thank you, Shoaib. So I've got a few more seconds left before we go for a break. So দর্শক যেরকম বলছিলাম, যখন বাই টু লেট বা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার বিষয় আসে, পার্সোনাল ইনকামটা কিন্তু আসলে অত মুখ্য বিষয় না। তারা আপনার ইনকাম 9,000 না 90,000 সেটা দেখার চেয়ে দেখবে আপনার ডিপোজিট আছে কিনা এবং আপনার রেন্টাল ইনকামটা হবে কিনা। সো এই যদি রেন্টাল ইনকাম এনাফ থেকে হয়ে যায়, তাহলে তারা মোস্ট লেন্ডার মর্গেজ দিয়ে দেবে। আরেকটা প্রশ্ন ভাই করেছিলেন যে এখন তো ইন্টারেস্ট রেট হাই, তো কি ভবিষ্যতে ওইটা, আচ্ছা আমি প্রশ্নটার উত্তর পরে দিয়ে দিচ্ছি ব্রেকের পরে। আসসালামু আলাইকুম সুধী দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের আবারও ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। তো বিরতির আগে যেরকম আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, এই প্রশ্ন কিন্তু একটা কমন প্রশ্ন। আমরা প্রায়ই আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা যারা দর্শক আছেন এই প্রশ্ন পেয়ে থাকি যে আমার আজকে ইভেন টুডে আই গট এ কোয়েশ্চন, এক ভাই প্রশ্ন করে জিজ্ঞেস করছেন যে ওনার নেক্সট ডোর অ্যাভেলেবল হয়ে গেছে,
has come up for sale and উনি সেটা কিনতে চাচ্ছেন, কিন্তু তার সমস্যা হচ্ছে যে ওনার ডিপোজিট আছে 25% ঠিকই, কিন্তু তার যে ইনকামটা উনি মাত্র 24 আওয়ার একটা জবে আছেন। ডিপোজিটের ব্যবস্থা হয়ে যাবে, কারণ ডিপোজিটটা ওনার কিছু আত্মীয়স্বজন ওনাকে গিফট করে দেবে, কিন্তু ওনার কনসার্ন ছিল যে উনি মাত্র 24 ঘন্টা কাজ করছেন। সো এই ইনকাম দিয়ে উনি নেক্সট ডোর, যেটা তার জন্য কিনা খুবই জরুরি, কারণ উনি ভাবছেন যদি অন্য কেউ কিনে কীরকম নেইবার আসবে না আসবে, তো এই জন্য সেটা নিশ্চিত করার জন্য উনি তার নেক্সট ডোরটা কিনে ভাড়া দিয়ে দিতে চাচ্ছেন। তো ওনার প্রশ্ন ছিল যে সেটা তিনি কিনতে পারবেন কিনা। প্রশ্নের উত্তরটা হচ্ছে অবশ্যই তিনি কিনতে পারবেন। এখানে উনি 24 ঘন্টা কাজ করছেন না 48 ঘন্টা কাজ করছেন সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে ওনার ডিপোজিট আছে কিনা। এই ভাইয়ের ক্ষেত্রে ওনার ডিপোজিটটা গিফট হিসাবে ওনার কিছু আত্মীয়স্বজন এর কাছ থেকে উনি নিয়ে নিতে পারবেন বলেছিলেন আমাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার রেন্টাল ইনকামটা এনাফ হবে কিনা, এবং এই রেন্টাল ইনকাম অ্যাডিকুয়েটলি কাভার করবে কিনা মর্গেজ। এই দুইটা যদি হয়ে যায় তখন ল্যান্ডার আপনাকে 75% পর্যন্ত, এবং কোনো ক্ষেত্রে যদি আপনি এক্সপিরিয়েন্স ল্যান্ডলর্ড হয়ে থাকেন সেই মর্গেজ কিন্তু আপনার হয়ে যাবে। আপনার পার্সোনাল ইনকাম এখানে মুখ্য বিষয় নয়। ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে এখন তো ইন্টারেস্ট রেট অনেক হাই, তো ভবিষ্যতে কি হবে না হবে, উনি এই ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত, বা মনে করেন উনি এটা রিফাইন্যান্স করতে পারবেন কিনা। তো রিফাইন্যান্সের ক্ষেত্রে এই যে as long as the property holds the value and the rental also holds the value and there is no reason, এটা কোনো কারণেই চিন্তা করার যে কেন ভ্যালু হোল্ড করবে না, কারণ ইউকে তো আর দেশটা তো আর বড় হবে না, প্রপার্টির দাম কমার কোনো সম্ভাবনা। I think we have another caller on the line. Assalamu alaikum caller. ওয়ালাইকুম আসসালাম। মুহিম ভাই, খুব সুন্দর শো হচ্ছে। আমার একটা খুব জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে কি আজকে আপনি দেখলাম বিজনেস প্রোটেকশন নিয়ে কথা বলতেছেন। জি অবশ্যই। তো আমিও নতুন ভাবে লেটিংস বিজনেসে জড়িত হলাম। সো আমার প্রশ্ন হচ্ছে, আমি একটু এএমএল যে প্রসিজারটা যেটা দিয়ে আপনি আইসিওটা ক্লিয়ার করবেন, এএমএল এটার ব্যাপারে আপনি কি বলতে চান? অ্যান্টি মানি লন্ডারিং যে এটা, সেটা ইউ হ্যাভ টু বি ফুলি কমপ্লায়েন্ট এটার জন্য। কারণ আমি কিছু কোর্স করেছি, যেমন আপনি হয়তো শুনে থাকবেন ইউডেমির মতো প্ল্যাটফর্ম থেকে করে আসছি, কিন্তু অনেক সময় এইটা আইসিও অ্যাকসেপ্ট করে না। এই ক্ষেত্রে আপনি কিভাবে আমাকে একটু সাহায্য করতে পারেন? কারণ এএমএল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই প্রপার্টি লেটিংস বিজনেসে। তো আপনি তো নিশ্চয়ই অনেক এক্সপার্ট এই বিষয়ে, তো আমি আশা করছি একটা ভালো। আচ্ছা, হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের শো দেখার জন্য। অবশ্যই আমাদের এই শো তো আপনাদের জন্যই, আপনারা দেখলে, আপনারা কল করলে আমরা অনুপ্রাণিত হই, উৎসাহিত হই আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো আপনার প্রশ্নটা হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে, বা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টি মানি লন্ডারিং ব্যাপারে শুধু আমি এটাই বলতে পারি এখানে, উইদাউট নোয়িং অল দ্য ডিটেলস, যে কোনো ব্যবসায়ী দেশে আপনি যখনই কোনো ব্যবসা করতে যাবেন, সেটা প্রপার্টি ব্যবসা হোক অথবা অন্য কোনো ইনভেস্টমেন্টই হোক, আপনার সোর্সটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। অথরিটির কাছে সোর্সটা ক্লিয়ার থাকতে হবে। ব্যাংকে আপনি যখন কোনো পয়সা রাখবেন তার সোর্সটা ক্লিয়ার থাকতে হবে, এবং ক্লিয়ারলি সেটা, বিশেষ করে প্রপার্টি যখন আপনি কিনতে যাবেন, মনে করেন আপনি কোনো প্রপার্টি কিনতে গিয়েছেন, আপনি 25% ডিপোজিট দিবেন এবং ব্যাংক সে লায়ন শেয়ার হোল্ডার হয়ে আসছে 75% অফ দ্য ইনভেস্টমেন্ট নিয়ে। তো সে যখন তার 75% নিয়ে আসবে, আপনার সে 25% সে জানতে চাইবে তার সোর্স, এটা স্বাভাবিক। তো এই জন্য সোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আমরা দেখেছি অনেক সময় যে অনিচ্ছাকৃতভাবে হলেও অনেক ভাই এটা খেয়াল করেন না। I've seen in my experience that তারা হয়তো একটা কোনো একটা অ্যাসেট বিক্রি করেছেন, হয়তো ব্যবসা বিক্রি করেছেন, হয়তো একটা প্রপার্টি বিক্রি করেছেন, অথবা কোনো একটা অ্যাসেট বিক্রি করেছেন, কিন্তু পয়সাটা ব্যাংকে এসেছিল ঠিকই, কিন্তু তারা ক্যাশ করে ফেলেন ফর সাম রিজন। ক্যাশ করার পরে এই পয়সাটা কিন্তু যখন আবার আপনি ব্যাংকে নিয়ে রাখবেন,
তখন কিন্তু সমস্যা হয়ে যায়, অনেক প্রশ্নের আপনার সম্মুখীন হতে পারে। সো এই জন্য আমি বলবো যদি নিতান্ত প্রয়োজন না হয় আপনারা ব্যাংকের পয়সা ব্যাংকেই রাখবেন, এক্সকিউজ মি, সরি, ক্যাশ করার কোনো প্রয়োজন নেই। সো এই অ্যান্টি মানি আপনার প্রশ্নটা খুবই সুন্দর এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, না হলে খামাখাই ঝামেলায় পড়তে হতে পারে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। যদি না পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে আবার কল করুন অথবা মেসেজ পাঠিয়েও আপনার প্রশ্ন ক্ল্যারিফাই করতে পারেন আরও। So let's go to our next segment of our show, and এই পর্বে আমরা we talk about mortgage market update, what happened in the mortgage market in last couple of weeks. So without further ado, I would ask Suhail Khan to give us a mortgage market update for the past 2 weeks. In the last few weeks, in the mortgage market, there are several developments occurred, but as we all know, the Bank of England's remaining their interest rate, the base rate same till up to 5.25, just to based on according to the cover the inflation rate, just to control the inflation rate, which is currently 2%. And according to overall, it's a good thing for our clients as well. So according to the Halifax house index, like price index, they have according to their survey, they have declared that the property prices are slightly increased. Oh, really? Up to recently up to 3.3%. So market is reacting positively, and so as compared to 2017, so average house price is sorry to interrupt, we have a caller on the line. Assalamu alaikum, caller. Wa alaikum salam. My name is Amir. My question is, can you become a first-time buyer and first-time landlord? Thank you, Amir. Thanks for your call, and I would ask one of our experts who would like to answer these questions yourself. Thank you, Amir. Keep watching the show. Very good question. You can be a first-time buyer and first-time landlord. Pretty much same criteria applies. 25% deposit, and we have a few lenders like that. You don't need a minimum income to be a first-time buyer and first-time landlord, but there are other specialists like high street lenders mainly. There are few lenders, they still ask for your basic income. It could be 25,000 and over. So but there are some lenders who won't look any minimum income. So that's fantastic. So thank you, caller, for your call. I hope you got the answer. So Suhail Khan যেরকম বললেন যে ফার্স্ট টাইম বায়াররা ইনভেস্টমেন্টের জন্য কিনতে পারেন ইনভেস্টমেন্ট প্রপার্টি অ্যাজ এ ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড, এবং এক্ষেত্রে তাদের যে কোনো একটা মিনিমাম ইনকাম থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তারা যে কোনো ধরনের কারো যদি না, এই যেরকম আগে ভাই কল করেছিলেন যে ওনার 9,000 ইনকাম দিয়ে ফার্স্ট টাইম বায়ার এবং ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড হওয়া যাবে, as long as you have 25% deposit, similar to what we discussed earlier. তো এটা কিন্তু করা যাবে। এই দর্শকরা চাইলে প্রপার্টি মার্কেটে বা ইনভেস্টমেন্টে আসতে চান, তারা কিন্তু 25% ডিপোজিট থাকলে এবং ভালো রেন্টাল প্রপার্টি হলে এটা ফার্স্ট টাইম বায়ার হিসাবে কিনতে পারবেন ফর ইনভেস্টমেন্ট পারপাস। Sorry to interrupt. No, it's okay. So based on, as I said, according to Halifax house price index, and they have declared the increase in the property value, and the average house price in the UK is now 230,000 pounds. So also we have in the last 2 weeks we have noticed there are a few lenders like Nationwide, Barclays and HSBC. They have reduced their rates on 5-year products, and Barclays on 2-year products. So there we have seen the certain changes, and also according to the mortgage expert, they have noticed as well there is more applicants or customers. They are going for the long term
overall long-term fixed term because of more affordability. So if they go for the more long-term, it helps them for a higher to lend to get the higher loan amount. So there is a significant change there as well. And also according to the Bank of England, they have noticed that more and more people are adding higher deposit, and also the loan amount is increasing day by day as well. Fantastic. Yeah. So thank you, Sohail. Any news on interest rate rise or going down? At the moment, we are still waiting for the committee of Bank of England in August. I think in August, yeah. So we are not 100%. Most likely, it won't increase, but we just have to wait and see until their final call. Finger crossed. Yeah. Thank you. Their final call. থ্যাংক ইউ সোহেল। সো দর্শক যেরকম জানলেন মার্কেট কিন্তু পজিটিভলি রিয়েক্ট করেছে, অনেক রেট কমার দিকে আছে, প্রপার্টি প্রাইস, দ্যাট মিনস প্রপার্টি প্রাইস ইজ ইনক্রিজিং, সো দ্যাট মিনস দ্যার ইজ এ ডিমান্ড ইজ ইনক্রিজিং এগেইন। অনেকেই অ্যান্টিসিপেট করছেন যে রেট কমবে অগাস্ট মাসে, দেখা যাক কি হয়। অবভিয়াসলি আনটিল ইট হ্যাপেন্স নাথিং ইজ সার্টেন। Recent election result, would you say it positively impacted the market, or what's your opinion about that? To be honest, I'm not too into this, but according to the new government manifesto, what they are proposing is it looks lots of houses, and must be a positive. That's the positive. So that would encourage first-time buyers in the market. If they really do build as many houses as they're promising, and it must be a good thing. Yeah, absolutely. Because and fulfilled. If you rate rise or rate going higher, is this the main problem? I feel that the main problem is probably there is just not enough houses. There's absolutely shortage of houses, and we see on daily basis clients are struggling. They can't find the properties. For one property there may be like 20 people in the queue. And especially I've heard worse. I've heard like there are 40, 50, even 50, more than that. Yeah. So even if the property value is 200,000, it's always going above the market, like the asking price. Yes. So which shows there is such a huge demand in the market, but there is not enough stock. And as you mentioned about the building more houses, that definitely would help. That would definitely help. So we are looking forward to that. Let's see what happens. We had lots of promises over the years. Let's see. So শুধু দর্শক যেরকম আপনারা জানলেন যে অবভিয়াসলি অনেক পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে আসছে বা আসা শুরু করেছে, দেখা যাক ওইগুলা ম্যাটেরিয়ালাইজ হয় কিনা ওভার দ্য টাইম। তো যেরকম বলছিলাম যে আপনারা যদি প্রপার্টি বা ফাইন্যান্স বা মর্গেজ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই আপনারা কল করতে পারেন স্টুডিও লাইনে, আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠিয়ে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের কোনো সাজেশন থাকলে সেগুলো জানাতে পারেন আমাদেরকে। অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব, অথবা কোনো আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব বা অথবা গ্রহণ করব। সো লেটস গো ব্যাক টু আওয়ার অরিজিনাল ডিসকাশন, শোয়েব। Key persons insurance. Yes. If you can explain, elaborate what this is and. Yes, so maybe for the older businessman, they may have remembered as key man's insurance, but recently reverted to key pest insurance. Is similar to relevance life, however, the main difference is the beneficiary. So we were discussing early on, if anything was to happen to the individual, the beneficiaries get paid out, which can be the individual's family, it could be their friends, it could be whoever they set up. In this instance, in a key person policy, the beneficiary is the business itself. Now, we insure the vehicles in our business. If you're doing any career business, we insure our restaurants, we insure the buildings. But what we always forget is the individuals make the business. If you have a strong, working, hard team of individuals, your business will be more successful. Absolutely. If you have bad individuals, or if one of your team member that is working really hard, he is
he passes away or is not able to work anymore for you, the business can take a big financial loss. So this is where this policy comes in play. So what would happen in that instance is the policy would play out depending on the financial needs of the business, how long it will take them to recruit someone else, maybe train them up to that position. So for example, you have an experienced chef for 30 years, he makes the best dishes in the world, as we always talk about the restaurant industry. Getting a new chef up to that level. It could be any creative industry or Exactly. anything really. Even The like key the financial person, the industry. person whose the business is dependent on, isn't it? And that's it. So it could be a compliance officer, it could be Yeah. a director, it could be anyone in the business that people rely on. So, and the business itself relies on. So that individual, if anything was to happen to him, the business needs to have enough funds available to be able to replace him and get somebody up to the same level and standard he was. Now, the main complication with that is what kind of cover amount would you need, because some individual, depending on business turnover, how long it will take to recruit, you will need to sit down and really have that think about it. Have that conversation with the advisor and the course. company who's protecting, So taking the risk, I that's guess. it. isn't So having a look into that, but the benefits are also the same. So as you mentioned earlier, you get the tax benefits in the real life, you also get it on the key person policy. So you do also get the tax benefits. So that's where it will help the business out. And also in the case of worst case scenarios, the business at least then knows that if anything was to happen to that individual, the business will still be able to carry on. They won't have any financial loss and they won't have to have any breaks in between. So thank you, Shoaib. That was an elaborate answer. You have explained a lot of things. So দর্শক যেরকম শোয়েব বলছিল যে অবশ্যই কোনো ব্যবসা চালাতে হলে মেশিনারিজ ফিক্সচার্স এন্ড ফিটিংস খুবই গুরুত্বপূর্ণ, বাট অনেক সময় আমরা ভুলে যাই যে পার্সন যে চাকাটাকে ঘোরাচ্ছে, যে মেশিনটাকে ঘোরাচ্ছে, তার কথা আমরা ভুলে যাই। তার যদি কিছু হয় তার পরিবার তো ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু ব্যবসাটাও তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেকেই আমরা শুনি আমাদের সমাজে হঠাৎ করে দেখা হলো, বলছেন যে ও আমার ব্যবসা, আমি তো ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল, আমার অসুস্থতা এই সেই বিভিন্ন কারণে ব্যবসা বন্ধ করে দিতে সো এই সমস্ত ক্ষেত্রে এই কি পার্সনস ইন্স্যুরেন্সটা কিন্তু আপনার উপকারে আসতে পারে। শোয়েব যেরকম বলছিল যে কি পার্সনস ইন্স্যুরেন্সটা হচ্ছে যে নামেই বোঝা যায় যে প্রধান যে ব্যক্তি, যে এই যার উপরে এই বিজনেসটা নির্ভরশীল, সেটা কোনো ক্রিয়েটিভ ব্যবসা হতে পারে, সেটা হতে পারে কোনো রেস্টুরেন্ট অথবা যে কোনো ব্যবসা। যায় প্রত্যেক ব্যবসায়ী একজন, দুইজন, তিনজন ব্যক্তি থাকে যাদের উপর পুরো ব্যবসাটা দাঁড়িয়ে আছে, যাদের শোল্ডার কাঁধের উপর। সো সেই ব্যক্তিরা হঠাৎ যদি কাজে না আসতে পারে, হঠাৎ যদি উনি অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে যান অথবা উনি মারা যান, তাহলে এই ব্যবসার কী হবে? সেই ব্যবসাটা কিন্তু আপনার অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। সো সেই আর্থিক ক্ষতির হাত থেকে প্রোটেকশন বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন নেওয়ার জন্য বা বাঁচার জন্য এই কিম্যান ইন্স্যুরেন্সটা খুবই জরুরি, এবং অবশ্যই এর অনেক ট্যাক্স বেনিফিটও আছে। আমরা বলছি, we don't have much time, I've been just told. If you quickly explain shareholders protection, what is it, who is it for, and how is it formed? Yeah, so I'll keep it short and simple. So as everyone knows, business has shareholders who are the key people in the business. Now, if anything was to happen to one of them, the policy would pay out to the rest of the shareholders so they could buy that share out and buy that person and keep the business within themselves and not have to have a third party come in or another investor. It still has the same tax benefits as the other policies. I know we're a bit short on time, but another thing I would like to touch on is serious illness cover that businesses can have also. So with Relevance Life, you could always sell serious illness cover. So if somebody individual was not to pass away but was to be diagnosed with the serious illness, there are policies in place with the same tax benefits that will cover them also. So we covered quite a lot of policies today, quite a lot of protection needs, but the best thing any individual, a businessman, anyone can do is speak to an advisor, get the business checked over, make sure all the risks are mitigated and looked after. Fantastic. Thank you, Shoaib. So দর্শক, আমরা যেরকম বলছিলাম যে আমাদের অনুষ্ঠানটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে কথা বলার, পার্সোনাল ফাইন্যান্স, আপনার বিজনেস ফাইন্যান্স, মর্গেজ, প্রপার্টি, ইনভেস্টমেন্ট, আমরা পুরা স্পেকট্রামটাই কভার করে থাকি। তো আজকে আমরা বিজনেস প্রোটেকশন নিয়ে কথা বলছি। বিজনেস প্রোটেকশনের যে স্পেসিফিক যে পার্সনস
বিজনেসের সাথে ইনভলভ তাদের নিয়ে কথা বলছি। সো শোয়েব যেরকম বলল, সে এক্সপ্লেন করছিল শেয়ার হোল্ডার্স প্রোটেকশন, এবং এই শেয়ার হোল্ডার্স প্রোটেকশন এক্সপ্লেন করার পাশাপাশি সে বিজনেস সিরিয়াস ইলনেস কাভার সেটা নিয়েও কথা বলেছে। সো শেয়ার হোল্ডার্স প্রোটেকশনটা আমি যদি আর একটু প্রয়াস নেই এক্সপ্লেন করা। শেয়ার হোল্ডার্স মনে করেন আমি, আপনি এবং আরেকজন, আমরা তিনজনই মনে করেন যে শেয়ার হোল্ডার একটা ব্যবসায়, ঠিক আছে। এখন হঠাৎ করে আমি মারা গেলাম ধরেন, তখন আমি 33%-এর মালিক, সে 33%-এর মালিক, সে 33%-এর মালিক। এখন যদি আমি হঠাৎ করে মারা যাই, আমার 33% যে ওনারশিপ এই বিজনেসে, এটার কি হবে? এইটার তখন অ্যাজ এ মাই বেনিফিশিয়ারি এরকম হতে পারে যে আমার ফ্যামিলি এই অংশটাকে অন্য কারো কাছে বিক্রি করে দিবে। তখন যদি অন্য আরেকজন, যারা এই এক্সিস্টিং যারা যে সার্ভাইভিং পার্টনার্স, দে আর নট নোন টু দি সার্ভাইভিং পার্টনার্স, আর একজন নতুন ওনার হিসেবে চলে আসলো, ঠিক আছে, কারণ আমার পরিবার মনে করেন অ্যাজ মাই বেনিফিশিয়ারি ওটা বিক্রি করে দিয়েছে। তো এটা ব্যবসার মধ্যে একটা মানে ইমব্যালেন্স চলে আসে তখন, কারণ এরা জানে না যে নতুন পার্টনার হিসাবে কে আসছে। শেয়ার হোল্ডার্স প্রোটেকশনটা যদি থাকে ইন এ নাটশেল, তাহলে এই যে প্রসিডটা, ওই প্রসিডটা দিয়ে পার্টনাররা কিন্তু এই যে 33% ওইটা কিনে নিতে পারে। সো এটার একটা উপকারিতা। এবং এখানে ক্রস এগ্রিমেন্টও হতে পারে, ইউ ক্যান হ্যাভ ক্রস এগ্রিমেন্ট ওয়্যার বেনিফিশিয়ারি ক্যান হ্যাভ। সো এই ব্যাপারে আরও অনেক কথা বলা যায়, আসলে সময়ের অভাবে সব কিছু বলা সম্ভব হচ্ছে না আজকে। হয়তো আমরা আরেকদিন উইল ডু অ্যানাদার শো অ্যাবাউট দিস। অ্যান্ড বিজনেস সিরিয়াস ইলনেস কাভার, obviously I was going to ask Sohail, but you've answered it already, so he saved you from not talking. এটা critical illness cover এর মতোই, শুধু relevant life এর মতো, is bought under the company and company pays the premium, therefore you have a huge tax saving. So দর্শক, আমরা আজকে প্রয়াস নিয়েছি বিজনেস প্রোটেকশন নিয়ে, অর্থাৎ বিজনেসে যারা মানুষগুলো যে পার্সোনাল আছে বিজনেসের যারা রান করে, তাদের প্রোটেকশন নিয়ে, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন নিয়ে এবং বিজনেস ওভারঅল বিজনেস প্রোটেকশন নিয়ে কথা বলার। আশা করি আপনারা যারা দেখেছেন অনুষ্ঠান, তাদের তারা হয়তো কোনো কিছু নতুন কিছু শুনেছেন আপনারা। যদি ইফ ইউ হ্যাভ ফার্দার কোয়েশ্চেন, আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যেরকম বলেছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ব্যাপারে কোনো কিছু ক্লিয়ার করার দরকার থাকে, আপনারা সেখানে আমাদের প্রশ্ন করলে আমরা অবশ্যই সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব। অথবা যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে চান, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের হয়তো আর কোনো সময় নেই, তো দেখা হচ্ছে নেক্সট সামনের সপ্তাহে।